লাস্ট ভিডিওতে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস চ্যাপ্টারটার কয়েকটা নিউমেরিক্যালস ডিসকাস করেছিলাম। আজকের এই পার্টটাতে আমরা আরেকটুখানি ইলাবোরেট করব কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে পার্টটা আছে সেটাকে। তো প্রথমত আজকে যেটা আমরা প্রথম যে আর্টিকেলটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে সাম স্পিড অফ গ্যাস অর দি ভেলোসিটিস অফ গ্যাস, মানে গ্যাস মলিকিউলসকে যখন আমরা বলি তখন সেই ক্ষেত্রে গ্যাস মলিকিউলসের বিভিন্ন রকম ভেলোসিটিকে অবজার্ভ করা যায়। বাস্তবে তো গ্যাস মলিকিউলসের যে মুভমেন্টগুলো সেই মুভমেন্টটা ব্রাউনিয়ান মুভমেন্ট হয়, ঠিক আছে? তো ব্রাউনিয়ান মুভমেন্ট মানে বেসিক্যালি যেটা কোলয়েডের ক্ষেত্রে তারাও সেই মুভমেন্টটা করে, মানে র্যান্ডামলি জিগজ্যাগ টাইপের একটা প্যাটার্ন তারা ফলো করছে। এই মোশনটাকে বলা হয় ব্রাউনিয়ান মুভমেন্ট। এবারে যখন আমি স্পিড অর ভেলোসিটি অফ দি গ্যাস এর কথা বলছি, তো সেটা প্রথমত হয় কত রকমের, আগে সেটাকে দেখো। প্রথমত এটা মূলত হয়, প্রথম যে টাইপটা আছে তার নাম হচ্ছে নাম্বার ওয়ান, সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, যাকে ভি অ্যাভারেজ এরকমভাবে দেখানো যেতে পারে, অথবা এইরকমভাবে দেখানো যেতে পারে, অথবা এরকমভাবে। এই তিনটে নোটেশন ইউজ করা যায়। নেক্সট আসছে তার মোস্ট প্রবাবেল ভেলোসিটি, আর তারপরে যেটা হয় সেটা হচ্ছে তার আরএমএস ভেলোসিটি, ঠিক আছে? এই তিনটে রকমের ভেলোসিটি বা স্পিডকে আমরা গ্যাসের মধ্যে ফলো করতে পারি। তো খুব বেসিক টার্মে যদি আমি বলি তাহলে অ্যাভারেজের কথা প্রত্যেকেই জানো, যে মনে করো একটা গ্যাস মলিকিউলস হয় যেখানটা তাদের যে মলিকিউলসগুলো তারা V1 V2 V3 V4 V5 এরকমভাবে ভেলোসিটিসকে শো করছে, এবং সেখানটায় যদি n নাম্বার অফ মলিকিউলস থাকে তাহলে সেই ক্ষেত্রে তার যে অ্যাভারেজ হবে তার ভ্যালু কত হবে না, V1 প্লাস V2 প্লাস V3 অ্যান্ড সো অন, এটা আপ টু n নাম্বার অফ মলিকিউল সেই অবধি সেটা চলতে থাকবে, অ্যান্ড ডিভাইডেড বাই দি নেট নাম্বার অফ দি মলিকিউলস, যদি এনটা হয় তো এনখানা। এটা মোস্ট প্রবাবেলটাতে আমরা পরে আসছি। আরএমএস যেটা, আরএমএসটাকে রিড করবে লাস্ট থেকে, স্কোয়ার অফ মিন অফ, আর তার হচ্ছে রুট, মানে প্রথমে প্রথমে তার স্কোয়ার করো, তারপর মিন করো, তারপর রুট করে দাও। তাহলে প্রথমে তার ভেলোসিটিগুলোকে স্কোয়ার করে দাও, V1 স্কোয়ার, V2 স্কোয়ার, V3 স্কোয়ার, এরকমভাবে VN স্কোয়ার। তারপর তার অ্যাভারেজ নিয়ে নাও, তারপর রুট করে দাও। এইটা হচ্ছে আরএমএস ভেলোসিটি। আর মোস্ট প্রবাবেল ভেলোসিটিটা হলো একটা পার্টিকুলার টেম্পারেচার যখন আমি দেবো, সেই পার্টিকুলার টেম্পারেচারে গ্যাস মলিকিউলসগুলো বিভিন্ন রকমের ভেলোসিটিকে শো করতে পারে, কিন্তু মেজারলি যে সমস্ত, মানে মেজার নাম্বার অফ মলিকিউলস, সব থেকে বেশি সংখ্যক মলিকিউলস যেই স্পিডটাকে বা যেই ভেলোসিটিকে শো করবে সেটা হচ্ছে তার মোস্ট প্রবাবেল ভেলোসিটি। তো নামটার মধ্যেই আছে না যে মোস্ট প্রবাবেল, যেই ভেলোসিটিটা সব থেকে বেশি সংখ্যক থাকে। ফর এক্সাম্পল আমি একটা খুব সিম্পল এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। ধরো একটা দোকান আছে, যে দোকানটা হলো কাপড় জামার দোকান, সেখানটাতে যখন কাপড় জামা স্টকে আনা হবে সেই সময় বিভিন্ন সাইজের কাপড় জামা তারা কিনতে পারে, যেমন এল, এম, এস, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, এরকম প্রচুর সাইজ আছে। কিন্তু যখন দোকানদার জামা কাপড়গুলোকে তুলে আনবে, তাকে এটাকে ভাবতে হবে যে আমার কাছে ম্যাক্সিমাম কাস্টমার কোন সাইজটাকে প্রেফার করে, বা কোন রেঞ্জের কাস্টমার আমি সব থেকে বেশি পোর্শন, মানে বেশি পরিমাণের পাই। তাহলে সেই মানে সাইজের যে জামা কাপড় সেটাকে তাকে বেশি করে তুলতে হবে, যেখানে এর বাইরের যে জামা কাপড়ের সাইজগুলো সেইগুলোকে তারা তুলবে কিন্তু কম অ্যামাউন্টে, যাতে করে তার মোস্টলি সেলিং যে কাস্টমার সেটার সাইজের কারেসপন্ডিং জামা কাপড় তারা খুব বেশি পরিমাণে স্টকে রাখতে পারে। যেমন ধরো ওই এক্সেল সাইজটা কিংবা এল কিংবা এস বা এম, এই সাইজগুলো সব থেকে বেশি পরিমাণের সেল হয়, মানে অ্যাভারেজ মানুষের জামা কাপড়ের সাইজ এর মধ্যেই চলে আসে। কিন্তু ডবল এক্সেল, ট্রিপল এক্সেল, এই সাইজগুলো কিংবা একদম এস সাইজ যেটা, এইগুলো তো মানে কাস্টমার আছে কিন্তু তাদের কাস্টমার নাম্বারটা একটা কম, তাই না? তো যেই কারণে সে কী করবে, সে এই যে মাঝের যে রেঞ্জটা তার নাম্বারটাকে বেশি পরিমাণে রাখবে, তাই না? তো ঘটনাটা মোস্ট প্রবাবল ক্ষেত্রে সেরকমই হয় যে গ্যাস মলিকিউলস অনেক কটা স্পিডকে শো করতে পারে, কিন্তু একটা সার্টেন টেম্পারেচারে মেজারলি যে গ্যাস মলিকিউলসগুলো হয় তারা, মানে সব থেকে বেশি সংখ্যক গ্যাস মলিকিউল যে স্পিডটাকে শো করছে সেটা হচ্ছে তার মোস্ট প্রবাবল ভেলোসিটি। এবারে এই যে আরএমএস ভেলোসিটির কথাটাকে আমি বললাম, এই আরএমএস ভেলোসিটির কথাটা বলার সময় এর ডেরিভেশনের পোর্শনটা তাছাড়া খুব দরকার। এই ডেরিভেশন কী করে করতে হয় দেখো, এটা মেনলি বোর্ডসের জন্য জিজ্ঞেস করে এই ডেরিভেশনটা। তো ফর এক্সাম্পল মনে করো আমি এখানটা চলে আসছি ভি আরএমএস এর পার্টটাতে, ঠিক আছে? আরএমএস ভেলোসিটির যে পার্টটা আমি শুধুমাত্র এখন সেইটাকে নিয়ে ডিসকাস করছি। তো মনে করো যে একটা আমি একটা কিউবিক্যাল স্ট্রাকচারকে এখানটাতে, যেই কিউবিক্যালটার মধ্যে গ্যাস, ঠিক আছে, গ্যাস মলিকুলস স্পেসের মধ্যে এক্সিস্ট করে, আমরা জানি যে 3D তারা এক্সিস্ট করছে এরকমভাবে। তো এই হলো মনে করো যে একটা কিউবিক্যাল স্ট্রাকচার এখানটাতে।
এবারে এই যে কিউবিক্যাল স্ট্রাকচারটা আমি করলাম, এই কিউবিক্যাল স্ট্রাকচারটাতে মনে করো যে গ্যাস মলিকিউল আছে, সেই গ্যাস মলিকিউলটা র্যান্ডামলি স্পেসের মধ্যে কোনো একটা ভেলোসিটি এইদিকে c1 নিয়ে মুভ করছে। সেটা এখন এই যে c1 নিয়ে সে মুভ করছে, তার এই ভেলোসিটিটা যেহেতু স্পেসের মধ্যে c1 নিয়ে মুভ করছে, তার এই তিনটে অ্যাক্সিস যে আছে, ধরো এটাকে আমি বললাম যে x, এটা হলো y, আর এটা হচ্ছে z। এই তিনটে অ্যাক্সিস তার হলো সাপোজ যে তিন রকমের ভেলোসিটি কাজ করছে, বা c এর তিনটে কম্পোনেন্ট কাজ করছে। একটা x এর দিকে কাজ করছে সাপোজ u1, নেক্সট y এর দিকে সাপোজ সেটা হচ্ছে মনে করো যে v1, আর z এর দিকে সাপোজ w1। তো এইগুলো কাজ করছে এবং তাদের রেজাল্টেন্ট কোনটা, সেটা হচ্ছে এই c1টা, যেটা এই ডিরেকশন বরাবর কাজ করছে, রাইট? এবারে যখন এই গ্যাস মলিকিউলটা এই সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারটার মধ্যে র্যান্ডামলি মুভ করবে, তখন সে একবার এইখানকার দেওয়ালে ধাক্কা লাগবে, সেখান থেকে ব্যাক করে গিয়ে আবার এইখানের দেওয়ালে আসবে। হ্যাঁ, এরকমভাবে বিভিন্ন দেওয়ালে তার ধাক্কাধাক্কি শুরু হবে। এটা আমি শুধুমাত্র একটা মলিকিউলের জন্য বলছি, বাস্তবে এই সেম ফেনোমেনা প্রত্যেকটা মলিকিউল কাজ করছে এরকমভাবে, তাই না? এখন যেহেতু এই তিনটে কম্পোনেন্টের রেজাল্টেন্ট, মানে আরও স্পেসিফিক্যালি বলতে গেলে তিনটে পারপেন্ডিকুলার কম্পোনেন্টের রেজাল্টেন্ট হচ্ছে c1, তো এখান থেকে আমি এটা বলতেই পারি যে c1 তার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু u1 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার প্লাস w1 স্কোয়ার। এটা যখন তিনটে ভেক্টর পারপেন্ডিকুলার হয়, তো তিনটে ভেক্টর যদি পারপেন্ডিকুলার থাকে, তাহলে তার রেজাল্টেন্ট কত হয় না, এটা হয় তার রেজাল্টেন্ট, যেটা আমি এখানটাতে লিখলাম এই মুহূর্তে। এবারে যখন একটা গ্যাস মলিকিউল একটা দেওয়ালে এসে স্ট্রাইক করছে, তো সাপোজ যে আমি একটা র্যান্ডামলি এই যে কোনো একটা সাইডকে চুজ করলাম, এবং সেখানটাতে মনে করো যে u1 স্পিডে গ্যাস মলিকিউল যার মাস ছিল m, সেটা এই দিকে যাচ্ছিল u1 ভেলোসিটি নিয়ে, এবং সেটা এখানে স্ট্রাইক করলো। তো যখন সেটা আসছিল, তখন আসার সময় তার যে মোমেন্টাম ছিল, সেটা এদিকে কত ছিল, তার যে মোমেন্টাম, না তার ফর্মুলা হয়ে যাচ্ছে m ইন্টু u1। এখন ইলাস্টিক কলিশন হবে, গ্যাস মলিকিউলটা আবার রিবাউন্স করে এদিকে চলে আসবে, তাহলে সেই ক্ষেত্রে তার ফাইনাল যে মোমেন্টামটা হয়ে যাবে, সেটা কত হবে না মাইনাস এম ইন্টু u1, তাই না? তাহলে এই ক্ষেত্রে তার যে মোমেন্টামের চেঞ্জ হলো, সেটা কত হচ্ছে না ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। এটা করলে আমরা কত পাচ্ছি, ফাইনাল মোমেন্টামটা কত না মাইনাস এম u1 মাইনাস ইনিশিয়ালটা কত এম, হ্যাঁ u1, তাহলে নেট কত আসছে মাইনাস 2m u1 ভেক্টর। তো এবারে আমি জাস্ট মড ভ্যালুটাকে যদি আমি এখান থেকে নিই, যে মড অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেটা কত আসবে না 2m ইন্টু u1, বা 2m ইন্টু u1, এটা হ্যাঁ ঠিক আছে। এটা এই যে জিনিসটা হলো, এখন সাপোজ যে যখন গ্যাস মলিকিউলটা এখান থেকে এইখানে গেল এবং এখান থেকে এখানে ফিরলো, যদি গ্যাস থেকে বা এই গ্যাস মলিকিউল থেকে ওয়ালটার ডিস্টেন্স l হয়, তাহলে সেই ক্ষেত্রে এই গ্যাস মলিকিউলটা একবার স্ট্রাইক করে আবার ফিরে আসছে, এর মাঝে সে টোটাল 12 ডিস্টেন্স ট্রাভেল করছে, একবার যাচ্ছে l ডিস্টেন্স, আবার ফিরছে l ডিস্টেন্স। তাহলে যখন সে 12 ডিস্টেন্স ট্রাভেল করছে, এই 12 ডিস্টেন্স ট্রাভেল করার জন্য তার যে টাইমটা লাগছে, সেই টাইমটা কত হচ্ছে না, এই 12 ডিস্টেন্স ট্রাভেল করার জন্য তার যে টাইমটা লাগছে, আমরা জানি যে 12 ইকুয়াল টু কত হবে, 12 ইকুয়াল টু মানে ডিস্টেন্স ইকুয়াল টু কত হবে না তার যে স্পিড u1 ইন্টু যে টাইমটা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি তার টাইমটা লাগবে কত না 12 বাই u1। এই পরিমাণ টাইমটা তার ওখানটাতে এক্সপেন্ড করতে হচ্ছে ওকে, তাই না? তো যখন এই জিনিসটা হলো যে আচ্ছা ঠিক আছে, এই পরিমাণ টাইম তার ওখানটাতে লেগে যাচ্ছে, তাহলে এই টাইমের মধ্যে তার যে মোমেন্টামের চেঞ্জ হলো, সেটা হচ্ছে এটা। তাহলে তার উপর ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে না, যে ফোর্স অ্যাপ্লাই হবে তার মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মানে মোমেন্টামের চেঞ্জ বাই টাইম। আর সেটা করলে আমরা কত পাবো এখানটাতে না 2m u1 ডিভাইডেড বাই 12 বাই u1, যেখানটাতে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, আমার কাছে থাকবে কত, আমার কাছে থাকবে m u1 স্কোয়ার বাই এল। তো এই পরিমাণ যে ফোর্স, সেই ফোর্সটা এখানটাতে অ্যাপ্লাই হচ্ছে একটা গ্যাস মলিকুল দেওয়ালের ওপরে অ্যাপ্লাই করছেন বাই দি ভার্চু অফ দি নিউটনস থার্ড ল, মানে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী দেওয়ালটাও ওই গ্যাস মলিকিউলটার উপরে এই পরিমাণের ফোর্স অ্যাপ্লাই করছে, রাইট? এই অবধি জিনিসটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এবার আমি নেক্সট স্টেপটাতে আসছি। তাহলে যখন এই জিনিসটা হলো, তার মানে এটা তো আমি একটা মলিকুলের জন্য করলাম, ঠিক আছে? এটা হলো একটা মলিকুলের জন্য। ইভেন আরও স্পেসিফিক্যালি বলতে গেলে আমি যে কোনো র্যান্ডাম ডিরেকশনের জন্য করলাম। যদি আমি এখানটা 1 লিখেছি, মানে 1টা আমি এক্সকে ডিনোট করলাম, তাহলে মনে করো এটা এক্সের জন্য, এক্সের মানে এক্স অ্যাক্সিসের অ্যালং একটা মলিকুলের জন্য করা হলো। তাহলে এক্সের অ্যালং নেট যেই পরিমাণ ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, সেটা কত হবে না প্রত্যেকটা মলিকুলের যে ভ্যালু এই ফোর্সের জন্য, তাদের যে যোগফল সেটা, তাই না? অ্যান্ড সো অন আপ টু এফ
এন। তাহলে এখানটাতে প্রত্যেকের জন্য লিখলে কত হবে, এম বাই এলটা কমন নাও, ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার এরকমভাবে আপ টু ইউ এন স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে জিনিসটা কত আসবে, এম বাই এল কমন নিলাম, ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার প্লাস এরকমভাবে সো অন ইউ এন স্কোয়ার ফর এন নাম্বার অফ মলিকুলস। এখন এই যে এক্স অ্যাক্সিসটা তার অ্যালং যে ফোর্স হলো সেটা হচ্ছে এটা, তাহলে এক্সের অ্যালং যে প্রেশারটা অ্যাক্ট করবে সেই প্রেশারটা কত হবে না, সেই প্রেশারটা হয়ে যাবে এটা, যে যদি এখন তার প্রত্যেকটা সারফেসকে মানে এই প্রত্যেকটা লেন্থকে আমি এল ধরি, তাহলে সেই ক্ষেত্রে, এবং খুব স্বাভাবিক কথা যে আমি যখন একটা সাইড থেকে অন্য সাইডকে ডিসাইড করলাম, তাহলে এখানে যেরকম একটা ওয়াল ছিল, স্বাভাবিক কথা এখানেও তার একটা তার সারফেস ছিল, তাই না? এরকম কন্ডিশনটা ছিল, মানে তার একটা একটা সাইডের লেন্থ কত হচ্ছে, এখানটাতে এল, এই সাইডটাও এল, তার হাইটটাও এল, তাই না? সব কটা এল করে হবে। তাহলে প্রেশার মানে কত হবে না, ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে ফোর্স মানে কত, যদি আমি এক্সটাকে দেখি এখন, তাহলে এক্স বাই এরিয়া কত হবে, এল স্কোয়ার। তাহলে এখানটাতে কত হয়ে যাবে, সিম্পলি এখানটাতে এম বাই এল তার সাথে এল স্কোয়ার মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এম বাই এল কিউব ইন্টু ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার অ্যান্ড সো অন, এটা আপ টু হয়ে যাবে ইউ এন স্কোয়ার। এরকমভাবে এরকমভাবে আমি যদি আমি এখন তোমার মানে এই পুরো জিনিসটাকে ভালো করে একটু অ্যানালাইজ করি, তাহলে আমি বলতে পারি যে যেহেতু প্রত্যেকটা জায়গাতে মানে প্রত্যেকটা অ্যাক্সিসের অ্যালং এরকম ঘটনা ঘটবে, মানে সেটা এখন যেমন শুধুমাত্র এক্সের অ্যালং ঘটছে, সেম ও ওয়াইয়ের অ্যালং ঘটতে পারে, সেম জেডের অ্যালং ঘটতে পারে, এবং গ্যাস মলিকুলটার তো স্পিডটাকে আমি সেম রাখি, তাহলে খুব স্বাভাবিক কথা তারা প্রত্যেকটা ওয়ালের মধ্যে সেম সেম প্রেশার দেবে। তাহলে তার উপর যে নেট প্রেশার কাজ করবে, যদি আমি তার ভ্যালুটাকে বলি যে মানে একটা ওয়ালের ওপর যদি প্রেশার তার পি হয়, তাহলে তিনটের অ্যালং নেট প্রেশার কত হবে, 3p, তাই তো? তিনটের অ্যালং নেট প্রেশার কত হবে, 3p। আর এই যে 3p, এই 3p মানে আমি বলতে পারি যে 3p মানে কত না, তাদের প্রত্যেকটা প্রেশারের যে যোগফল px py pz, আর তার মানে p মানে কত আসবে, 1/3 অফ এক্স px প্লাস py প্লাস pz, এটা। এবারে পিএক্সটা তো আমি বার করেছি এখানটাতে অলরেডি এরকমভাবে, যে এম বাই এল কিউব ইন্টু ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার এরকমভাবে অ্যান্ড সো অন, তাই না? এই সেম জিনিস দিয়ে আমি এটা বলতে পারি যে তাহলে এটা কত হয়ে যাবে, 1/3 ইন্টু, এখান থেকে এম বাই এল কিউবটা কমন নিচ্ছি, তার একটু আমি এটা ঠিক করে লিখি, জায়গাটা ছোট হয়ে গেছে এখানটাতে। হ্যাঁ, 1/3 এম বাই এল কিউবটা কমন নাও, তাহলে কত হবে এটা, এম বাই 3 এল কিউব। আচ্ছা, px এর জন্য কত হবে, এই পুরোটা u1 u2 un এদের স্কোয়ারগুলো, py এর জন্য কত হবে, y মানে কত আছে v, তাহলে v1 স্কোয়ার v2 স্কোয়ার এরকমভাবে vn স্কোয়ার। z এর জন্য কত হবে, এখানটাতে w আছে তার ভেলোসিটিটা, তাহলে কী কী হবে সেখানটাতে, w1 স্কোয়ার w2 স্কোয়ার অ্যান্ড সো অন wn স্কোয়ার। তাহলে যদি আমি এই সমস্ত ওয়ান টার্মগুলোকে একটা সাইডে আনি, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়ে যাবে না, u1 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার প্লাস w1 স্কোয়ার, এটা, তাই তো? প্লাস সেকেন্ড মানে টু ওয়ালা টার্মগুলোকে একটা সাইডে নিয়ে চলে এসো, ইউ টু স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার প্লাস ডাব্লু টু স্কোয়ার অ্যান্ড সো অন। আর এরকমভাবে এন ওয়ালা টার্মগুলোকে একটা সাইডে নিয়ে চলে এসো, ইউ এন স্কোয়ার প্লাস ভি এন স্কোয়ার প্লাস ডাব্লু এন স্কোয়ার, এটা। এবার এই যে জিনিসটা এলো, এই জিনিসটাকে আমরা এটা বলতে পারি, আমরা প্রথমেই ক্যালকুলেট করেছিলাম না যখন আমরা বলেছিলাম এই জিনিসটাকে স্টার্টিংয়ের সময় বলেছিলাম যে সি স্কোয়ার মানে কত হয়, এটা সি ওয়ান স্কোয়ার মানে হচ্ছে এটা, তাই না? তাহলে আমি এখান থেকে এখন কনক্লুড করতে পারি যে ইউ ওয়ান স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার প্লাস ডাব্লু ওয়ান স্কোয়ার এর মানে হচ্ছে কত, সি ওয়ান স্কোয়ার, এর মানে সি টু স্কোয়ার, এর মানে সি এন স্কোয়ার। তাহলে এই যে টার্মটা আমার কাছে এখন আসছে সেটা কত আসছে না, এম বাই 3l কিউব ইন্টু সি ওয়ান স্কোয়ার সি টু স্কোয়ার অ্যান্ড সো অন এরকমভাবে সি এন তার স্কোয়ার, এটা, রাইট? এবারে এখন এই যে জিনিসটাকে আমরা পুরোপুরি লিখলাম এখানটাতে, তাহলে আমি দেখো এটা তো বলতে পারি যে এল কিউব মানে কি, ভলিউম। তাহলে আমি এখন জিনিসটাকে চাইলে এরকমভাবে বলতে পারি যে 1/3 মাস বাই ভলিউম ইন্টু সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সো অন সি এন তার স্কোয়ার, এটা হলো। এখন যখন আমরা আরএমএস বেগ বলি, একটু আগে আমি যখন ডেফিনিশন বলেছিলাম, বাই ডেফিনিশন ভি আরএমএস, এর মানে আমরা কি লিখেছিলাম না, তাদের যে স্কোয়ারগুলো তাদের অ্যাভারেজ যদি আমি নিই তারপর তার রুট করতে হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যদি ভি আরএমএস করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, রুট আন্ডার স্কোয়ারগুলোর অ্যাভারেজ, রুটটা উঠে গেলে এখানে স্কোয়ার হয়ে যাবে,
তাহলে এটাকে আমরা একটা কাজ করি, এই আরএমএসটাকে আমরা এখন আমাদের লেখার সুবিধার্থে সি দিয়ে লিখি, যাতে আমাদের ব্যাপারটা লিখতে সুবিধা হবে আরও, ঠিক আছে, মানে ব্যাপারটাকে কোরিলেট করতে সুবিধা হবে। তার মানে কত হবে, রুটটা এখন থাকবে না, c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার সো ওয়ান প্লাস cn স্কোয়ার ডিভাইডেড বাই দি নাম্বার অফ মলিকিউলস, রাইট। এটা আরেকটা জিনিস যে আমরা জানি যে প্রেসারের একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে 1/3 মাস অফ দি মলিকিউল ইন্টু নাম্বার অফ দি মলিকিউল ইন্টু c স্কোয়ার ডিভাইডেড বাই ভলিউম, যেখান থেকে এই n/v এটাকে বলা হয় নাম্বার অফ মলিকিউল পার ইউনিট ভলিউম স্মল n। তাহলে এটাকে এরকমভাবে লেখা যায় 1/3 m n c স্কোয়ার, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার এখানটাতে। তাহলে এবার এই যে লিখলাম আমি যে 1/3 mn c স্কোয়ার, আবার ভেবে দেখো যে আমরা জানি যে m মানে কত, মলিকুলার মাস মানে কত হয়, মলিকুলার মাস মানে হচ্ছে এটা যে একটার যা মাস ইন্টু নাম্বার অফ মলিকুল, তাই তো, টোটাল মাস মানে সেটাই হবে। তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি যে এই যে স্মল এম, এই স্মল এম মানে কত হবে না ক্যাপিটাল এম বাই এন। তাহলে যদি আমি এখন এই স্মল এমটা এই জায়গাটাতে যদি আমি ক্যাপিটাল এম বাই এনটা প্লেস করি, তাহলে সেই ক্ষেত্রে কী পাবো দেখো, 1/3 ক্যাপিটাল এম বাই এন ইন্টু এন বাই ভি ইন্টু সি স্কোয়ার, যেখানে এন এন ক্যান্সেল আউট হবে, আর মাস বাই ভলিউম মানে হচ্ছে ডেন্সিটি। তাহলে এখান থেকে একটা টার্ম পাচ্ছি, পি মানে হচ্ছে 1/3 ডেন্সিটি ইন্টু সি স্কোয়ার, এটার একটা ফর্মুলা পাচ্ছি এখান থেকে। ক্লিয়ার, এই হলো জিনিসটা। তাহলে এবার এই যে টার্মটাকে আমরা এখান থেকে পেয়ে গেলাম, এই টার্মটা থেকে আমরা কিছু জিনিস এখন কনক্লুশনের দিকে আসতে পারবো, যে এখান থেকে আমরা কি কনক্লুড তাহলে করতে পারি। এখান থেকে আমরা কনক্লুড এটা করতে পারি যে এই যে সি স্কোয়ারটাকে আমরা পেলাম, এখান থেকে সি স্কোয়ারের যে ভ্যালু হবে, অবশ্য আমি এখান থেকে না করে জিনিসটাকে এরকমভাবে করাও যায়। সি স্কোয়ার মানে কত হবে, এখান থেকে সি স্কোয়ার মানে হয়ে যাবে এটা 3p/ρ, তাই তো, আর সি মানে কত হবে না √3p/ρ। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে p/ρ মানে হচ্ছে RT/, মলিকুলার ওয়েট। তাহলে এখান থেকে আমি ফাইনাল যে কনক্লুশনটা ড্র করবো এখন, যে সি মানে কত হচ্ছে √3RT/, মলিকুলার ওয়েট। এইটা হলো আরএমএস ভেলোসিটির ফর্মুলা। তাহলে এখান থেকে যেটা আমরা ডিরাইভ করছি যে ভি আরএমএস, যেটা আমরা প্রুফ করলাম, তার ভ্যালু কত আসছে না √3RT/, মলিকুলার ওয়েট। এইটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট ফর্মুলা। ক্লিয়ার, এই হলো জিনিসটা। তো এইটা হচ্ছে আমাদের কাছে কিনা, এটা হচ্ছে আমাদের কাছে আরএমএস ভেলোসিটির যে ডেরিভেশনটা, এই ডেরিভেশনটা মেনলি বোর্ডের যে এক্সামগুলো হয় সেখানে জিজ্ঞেস করে, ঠিক আছে। এটা আমাদের ওই মানে যেইর পরীক্ষার জন্য মোটে ইম্পর্টেন্ট নয়, এইটা ইম্পর্টেন্ট হচ্ছে মেনলি আমাদের যে বোর্ডের এক্সামগুলো থাকবে তার জন্য। সেখানে কিন্তু এই ডেরিভেশনটা প্রচণ্ড জিজ্ঞেস করে, অলমোস্ট প্রত্যেকবারই কোনো না কোনো সময় এটা জিজ্ঞেস করে নেয়, রাইট। এবার আমরা নেক্সট পার্টটাতে চলে আসছি। তো এই গল্পটা তো আমাদের হয়ে গেল। নেক্সট, আচ্ছা, এখান থেকে একটা জিনিস মানে মনে রাখার মতন আছে, সেটা হচ্ছে 3 এবং আর এই দুটো জিনিস কিন্তু কনস্ট্যান্ট টার্ম। যেহেতু 3 এবং আর এই দুটো জিনিসই হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তো এই জন্য মনে রাখবে যে যে কোনো গ্যাসের মলিকিউলসের জন্য যে তার আরএমএস ভেলোসিটি হয় সেটা প্রপোর্শনাল টু √, তার টেম্পারেচার বাই মলিকুলার মাস এর সাথে থাকে, ঠিক আছে। এই হলো জিনিসটা। নিউমেরিক্যালস আরও পরে আমরা আসবো, তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হবে নিউমেরিক্যালসের ফর্মে। এবারে নেক্সট যে পার্টটা আসছি সেটাকে বলা হয় এসকেপ টেম্পারেচার। এটাকে বলা হয় এসকেপ টেম্পারেচার। এসকেপ টেম্পারেচার মানে কি, যে যাকে বাংলায় বলা হয় মুক্তি তাপমাত্রা। তো ব্যাপারটা কি জিনিসটা, ব্যাপারটা হচ্ছে এটা যে মনে করো গ্যাস মলিকিউলস আছে, এবার এই যে গ্যাস মলিকিউলসগুলো আছে তারা প্রত্যেকে যখন হিট পাবে তখন তাদের মধ্যে একটা র্যান্ডামনেস এরকমভাবে বেড়ে যাবে, তারা জিগজ্যাগ মোশন পারফর্ম করতে শুরু করে দেবে, তারা যে কোনো দিকে মুভ করবে এরকমভাবে, তাই না। তো এই যে তারা যে কোনো দিকে মুভটা করবে যখন গ্যাস মলিকিউলসগুলো, তখন যত পরিমাণ বেশি হিট তত তাদের ভেলোসিটিটা বাড়বে। যদি ভেলোসিটি বাড়ে, তাহলে যদি এই গ্যাস মলিকিউলটাই পৃথিবীর ওপরে আছে, এখন মনে করো এই যে আর্থটা এখানটা আমি দেখালাম, এই পৃথিবীর ওপরে যে গ্যাস মলিকিউলসগুলো, তাদের যখন স্পিডগুলো খুব বেড়ে গেল, যখন স্পিডগুলো খুব বেড়ে যাচ্ছে, সেই সময় ঘটনাটা কী হবে না, সেই সময় ঘটনাটা এটা হবে যে এই গ্যাস মলিকিউলসগুলো এত পরিমাণ স্পিড পেয়ে যাবে
যে তারা এই যে পৃথিবীর এসকেপ ভেলোসিটি, যার ভ্যালু হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, যদি তার থেকেও বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তারা বাইরে বেরিয়ে যাবে। কেন বেরোলো? কারণ বেশি পরিমাণ টেম্পারেচার পাওয়ার দরুন তাদের কাইনেটিক এনার্জিটা বেড়ে গেছে। তো যেই টেম্পারেচারে তারা বাইরে বেরিয়ে যায় সেই টেম্পারেচারকে বলা হয় এসকেপ টেম্পারেচার। এই যে এসকেপ টেম্পারেচারটা হয়, এই এসকেপ টেম্পারেচারের যে ভ্যালুটা হয় সেটাকে বার করার নিয়মটাকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু ডেরিভেশন করে ফালতু টাইম ওয়েস্ট করার কোনো লাভ নেই, কারণ এটা জিজ্ঞেস করবে না, কিন্তু রেজাল্টটা কাজে আসে, রেজাল্ট থেকে ডিরেক্টলি কোয়েশ্চেন দেয়। তার মানে যদি এটা হয় যে এর যে আরএমএস ভেলোসিটি মানে √3r/t/m, এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 11.2 কিলোমিটার, যেটাকে মিটারে কনভার্ট করলে 10⁻³ হবে পার সেকেন্ড, এরকম হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সেটা বাইরে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে যখন তুমি টি এর এক্সপ্রেশনটা বার করবে, তার যে ভ্যালুটা আছে আমি ডিরেক্টলি সেটাকে লিখছি, তার ভ্যালুটা চলে আসে 10⁻⁴/2 ইন্টু মলিকুলার মাস। ঠিক আছে? এখন ধরো আমি বললাম যে নাইট্রোজেন গ্যাস N2, তাহলে এমটা কত হবে 28, তাহলে কত হবে 14 ইন্টু 10⁻⁴, এত পরিমাণ কেলভিন। এই এক্সপ্রেশনটা কিন্তু মনে রাখবে কেলভিন স্কেলে আসে, ঠিক আছে, ইউনিটটা কেলভিন হয়। এই হলো এসকেপ টেম্পারেচার। ক্লিয়ার? এখানে আর সেরকম কিছু নেই, এখান থেকে ডিরেক্টলি গ্যাসের নাম বলবে যে কোন টেম্পারেচারে মিনিমাম ওটা এসকেপ করবে, রাইট? এইটা। নেক্সট পার্টটায় চলে আসি। নেক্সট যে পার্টটা এখানটাতে আসছে সেটা হচ্ছে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন গ্রাফ। এবার এইটা একটুখানি বোঝার আছে জিনিসটা। ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন বা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন গ্রাফ, আরও ভালোভাবে বললে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভ। এবার এই ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কার্ভটা আমাদেরকে বলে কি, আগে সেটাকে বোঝো। ঘটনাটা আমি একটু আগে বললাম যে একটা গ্যাসের মধ্যে আমরা অনেক রকমের ভেলোসিটিকে পাই, তাই না? মোস্ট প্রবাবল ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি। কিন্তু তার মানে নিশ্চয়ই এটা হচ্ছে যে ধরো মনে করো তার মধ্যে 1000টা মলিকুল আছে, হতে পারে তার মধ্যে 100টা ভেলোসিটি আরএমএস ভ্যালুকে শো করছে, হতে পারে যে 900টা বা 800টা গ্যাস মলিকুল সেটা হয়তো অ্যাভারেজকে শো করছে, আর হতে পারে যে বাকি যে মাঝের যে কিছু পরিমাণ বা মানে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুল সেটা হতে পারে যে মোস্ট প্রবাবলকে শো করছে। তো এই যে কতগুলো মলিকুল শো করলো কোন ভেলোসিটিকে, এই যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বিভিন্ন নাম্বার অফ মলিকুলসের সঙ্গে ইউনিট ভলিউমে তার মধ্যে কত পরিমাণ স্পিড, তাদের যে ডিস্ট্রিবিউশনটা, যদি এটাকে একটা গ্রাফের মধ্যে প্লেস করা যায় তো সেই গ্রাফটাই হচ্ছে ম্যাক্সওয়েল করেছিল, তাই তার নামে হলো ম্যাক্সওয়েলস ভেলোসিটি ডিস্ট্রিবিউশন গ্রাফ। এবার এখানে দুটো অ্যাক্সিস নেওয়া হয়, একটা হচ্ছে একটা অ্যাক্সিসকে এরকমভাবে দেখানো যায় n/v। n/v মানে হচ্ছে যে নাম্বার অফ মলিকিউল পার ইউনিট ভলিউম, আর এখানে দেখানো হয় ভি। এখানে ভি মানে কি, যে স্পিডগুলোর কথা আমরা বলবো সেই স্পিডগুলো। এবার এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা এরকম ধরা দেখতে হয়, এরকম ধরনের গ্রাফটা আছে, ঠিক আছে, বেল শেপের অনেকটা। তো এইখানটাতে ঘটনাটা এটা হয় যে এই যদি আমি ডটেড লাইন দিয়ে দেখি তাহলে এই পোর্শনটাতে ম্যাক্স মানে পার ইউনিট ভলিউমে নাম্বার অফ গ্যাস মলিকুলস ম্যাক্সিমাম পাচ্ছি আমরা, তাই না? এখানটাতে এখানে নাম্বার অফ গ্যাস মলিকুলস আমরা কি পাচ্ছি, ম্যাক্সিমাম, এই সাইডটাতে। ক্লিয়ার? এখন যদি আমি দেখি যে এবার এই যে ম্যাক্সিমাম গ্যাস মলিকুলসের কারেসপন্ডিং যে ভেলোসিটি, এটা হচ্ছে কোনটা, ভিএমপি, মোস্ট প্রবাবল ভেলোসিটি। এর পরে কি আসে, এর পরে যদি কোনো পয়েন্টকে নাও সেটা ইন্ডিকেট করে কোনটাকে, না তার যে অ্যাভারেজ ভেলোসিটি তাকে। তারপরে কোনটাকে ইন্ডিকেট করানো হয়, না তার যে আরএমএস ভেলোসিটি তাকে। ক্লিয়ার? এখন এই যে গ্রাফটাকে আমি ড্র করলাম, এই গ্রাফটার মধ্যে যদি তুমি কোনো একটা সার্টেন পোর্শনের এরিয়াকে ক্যালকুলেট করো, মনে করো আমি এই পোর্শনটার একটা এরিয়াকে ক্যালকুলেট করলাম, এই যে এরিয়াটা, এই এরিয়াটা দুটো ভেলোসিটি পয়েন্ট আছে, একটা হচ্ছে এই পয়েন্টটা, একটা হচ্ছে এই পয়েন্টটা। এইটুকুনি পয়েন্টের মধ্যে মানে সাপোজ এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে 10 to 20 এই স্পিডের মধ্যে কতগুলো গ্যাস মলিকিউল আছে সেটাকে ইন্ডিকেট করবে কোনটা, না এই যে এরিয়াটা। তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়াটা কাকে ইন্ডিকেট করছে, এই যে এরিয়াটা, এটা ইন্ডিকেটস নাম্বার অফ গ্যাস মলিকিউলস ইন দিস রিজিয়ন। এই যে ভেলোসিটি রিজিয়নটা আছে তার মধ্যে টোটাল কতগুলো গ্যাস মলিকিউল আছে তার উপর ডিপেন্ড করছে। আমরা এটা জানি যে যদি টেম্পারেচারকে আমরা ইনক্রিজ করি তাহলে গ্যাসের যে কোনো ভেলোসিটি ইনক্রিজ করবে। কিন্তু যদি একটা আমি সার্টেন কন্টেনার নিলাম, সাপোজ যে মনে করো এক্সপেরিমেন্টের সময় আমরা একটা এরকম একটা গ্যাস কন্টেনার নিয়েছিলাম যার মধ্যে গ্যাস মলিকিউলস ছিল এরকমভাবে এখানটাতে, ঠিক আছে, এখানে গ্যাস মলিকিউলস ছিল। তো এই যে গ্যাস মলিকিউল তাদের নাম্বারগুলো, সাপোজ যে সেই নাম্বারগুলো ছিল মনে করো যে ক্যাপিটাল এন নাম্বার অফ গ্যাস মলিকিউলস ছিল।
এবং এটা একটা ক্লোজড সারফেস, এটা মানে গ্যাস বাইরে বেরোতে পারবে না, আবার ভেতরে আসতেও পারবে না। যদি এটা হয় তাহলে যখন আমি তাকে টেম্পারেচার রাইজ করছি এরকমভাবে, যখন আমি টেম্পারেচার বাড়িয়ে দিলাম সেই সময় খুব স্বাভাবিক কথায় গ্যাস মলিকিউলসগুলোর যে ভেলোসিটি সেটা বেড়ে যাবে। এখন ভেলোসিটি বাড়ছে মানে কি, এই যে অ্যাক্সিসটা তার কারেসপন্ডিং ভ্যালুগুলো আরও এগিয়ে আসবে। কিন্তু যেহেতু মোট নাম্বার অফ মলিকিউল সেম থাকে, তার মানে টোটাল এরিয়াটা ভেতরের সেম থাকবে। এখন একটা তার বেস পোর্শনটা বাড়ছে কিন্তু এরিয়া কনস্ট্যান্ট থাকবে, তার মানে তার হাইটটা কমাতে হবে। তার হাইটটা কমছে মানে কি, তার যে পিকটা এটা কমে যাচ্ছে, এই পিকটা এখন এখানে না এসে হতে পারে এইখানে হয়ে গেল, মানে এরকম ধরা কার্ভটার পিকটা এখান থেকে পাস করলো, সেটা হতে পারে। বুঝতে পারলে ব্যাপারটা আমি কি বললাম? তো মনে রাখবে এখান থেকে সেকেন্ড যে মানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখানে, সেই পয়েন্টটা কি, সেই পয়েন্টটা হচ্ছে যে যদি টেম্পারেচার আমরা ইনক্রিজ করি তাহলে গ্রাফের যে পিক হবে সেটা ডিক্রিজ করে যাবে, ঠিক আছে? এবং এবং যে কার্ভটা সেটা রাইট সাইডে শিফট করে যাবে, ঠিক আছে? এই কার্ভটা রাইট সাইডে শিফট করে যাবে। তো এই দুটো পয়েন্ট তোমরা সবসময় মাথায় রেখে দেবে। এবারে এই যে ভেলোসিটিগুলোর কথা বললাম, ভেলোসিটিগুলো যদি তুমি ভ্যালুগুলোকে অবজার্ভ করো, দেখো সব থেকে বেশি ভ্যালু আসছে কার, আরএমএস, তারপরে অ্যাভারেজ, তারপরে মোস্ট প্রবাবেল। তো এখান থেকে মনে রাখবে একটা শর্ট ট্রিক, RAM, RAM, রাম, মানে আরএমএস ভ্যালু গ্রেটার দ্যান অ্যাভারেজ ভ্যালু গ্রেটার দ্যান মোস্ট প্রবাবেল ভ্যালু। এটাকে ম্যাথামেটিক্যালি বা নিউমেরিক্যালি তোমরা জাস্টিফাইও করতে পারবে। আরএমএস ভেলোসিটির যে ফর্মুলা হয় সেটা আমরা অলরেডি লিখেছি, ডিরাইভ করেছি। সেটা কত ছিল না, √3RT/m, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যখন আমরা অ্যাভারেজ বলবো তার ফর্মুলা কত হয় না, √8RT/m। নেক্সট যখন মোস্ট প্রবাবেল ভেলোসিটির কথা বলবো তার ফর্মুলা কত হয় না, √2RT, সরি এখানটা একটা পাই থাকবে, √2RT/m। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে যখন তুমি এদের প্রত্যেকের একটা কোনো সার্টেন গ্যাসকে নিয়ে যখন তুমি প্রত্যেকের জন্য ভ্যালু বার করবে, সেই যে ভ্যালুগুলো হয় সেই ভ্যালুগুলো এরকম আসে যে 1.73 √RT/m, এই ক্ষেত্রে চলে আসবে 1.59 √RT/m, আর এখান থেকে চলে আসে 1.414 √RT/m। তাহলে এই যে ভ্যালুগুলো তুমি দেখেই বুঝতে পারছো একটা সার্টেন গ্যাসের জন্য এম আর টি কনস্ট্যান্ট সার্টেন টেম্পারেচারে, তাহলে এটা বেশি, এটা কম, এটা আরও কম, মানে আর গ্রেটার দ্যান অ্যাভারেজ গ্রেটার দ্যান মোস্ট প্রবাবল, এরকমভাবে জিনিসটা সাজানো থাকবে। ব্যাপারটা আশা করছি ব্যাপারটা পুরোপুরি মাথায় ঢুকলো তোমাদেরকে, তাই না? এবার আসছে আমি পরের যে পার্টটা, পরের পার্টটা কি, পরের পার্টটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। সো নেক্সট পার্টটায় চলে আসি। নেক্সট পার্টটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, যাকে আমরা এফ দিয়ে ডিনোট করি। বাংলায় একে বলা হয় স্বাধীনতার মাত্রা, ঠিক আছে? আমি একটা ছবি দেখাচ্ছি, সেই ছবিটা দেখলে তোমাদের এই জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। এক সেকেন্ড, দেখো, দেখো ডিগ্রি অফ ফ্রিডম জিনিসটা কি, ডিগ্রি অফ ফ্রিডমটা হচ্ছে একটা মলিকুলের যে মোশন তাকে তুমি কতগুলো ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসের অ্যালং দেখাতে পারো, ঠিক আছে? বা একটা মলিকুল কতগুলো ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসের অ্যালং মুভ করতে পারবে, কি কি মুভ করতে পারবে তার উপর বেস করে চলে আসে ডিগ্রি অফ ফ্রিডম জিনিসটা। যেমন একটা মানে মেনলি আমরা তিন রকমের ডিগ্রি অফ ফ্রিডমকে দেখি, একটা হচ্ছে ট্রান্সলেশনাল, একটা হচ্ছে রোটেশনাল, একটা হচ্ছে ভাইব্রেশনাল। ভাইব্রেশনালটা যখন আমরা হায়ার টেম্পারেচারে রিচ করি সেই সময় ভাইব্রেশনালকে নিয়ে আমরা কাজ করি। বাকি নর্মাল টেম্পারেচারে ট্রান্সলেশনাল আর রোটেশনাল এই দুটো ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে কাজ হবে। ধর একটা মোনো অ্যাটমিক গ্যাস, সে তিনটে অ্যাক্সিসের অ্যালং মুভ করতে পারে এবং সেটা ট্রান্সলেটরি মোশন হবে, কোনো রোটেশন হবে না, কারণ রোটেশন হতে গেলে একটা পার্টিকুলার অ্যাক্সিস দরকার, একটা রিজিড বডি দরকার যেখানে মিনিমাম দুটো মাস থাকবে এবং সেটা দিয়ে সিস্টেম তৈরি হবে। কিন্তু একটা পয়েন্ট মাস কখনো তো সিস্টেম করতে পারে না, তাই এখানটা শুধুমাত্র তিনটে তুমি ট্রান্সলেশনাল ডিগ্রি পাবে। তো যখন তুমি চলে আসছো মোনো অ্যাটমিক গ্যাস, তার জন্য ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম, রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম, আর একটা হচ্ছে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম, যার মানে হচ্ছে যে এফটি প্লাস এফ আর। তো যখন তুমি মোনো অ্যাটমিক গ্যাসের কথা বলছো তো সেই ক্ষেত্রে ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম যেটা, সেই ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডমটা কত পাচ্ছি আমরা না, তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস এবং সেটা মুভ করতে পারে, রোটেশনটা 0, তাহলে এফটা কত হবে, T+0 মানে হচ্ছে মানে 3+0 মানে 3। নেক্সট চলে আসছে এবার আমি ফর ডাইঅ্যাটমিক। এর জন্য কি হবে, দেখো এটা ডায়াটমিক স্ট্রাকচার। তো ডায়াটমিক গ্যাস যখন আমি বলছি, সেই ডায়াটমিক গ্যাস এই
সিস্টেম পুরো সিস্টেমটা মুভ করতে পারে, এটার অ্যালং মুভ করতে পারে, এটার অ্যালং মুভ করতে পারে, মানে ট্রান্সলেটরি ডিগ্রি অফ ফ্রিডম কতগুলো পেলাম? তিনটে। কিন্তু রোটেশন করতে পারে এই পুরো সিস্টেমটা একটা এরকমভাবে, আর একটা এই যে অ্যাক্সিসটা আছে তাকে বেস করে এরকমভাবে রোটেশন করতে পারে। তাহলে এখানে দুটো রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম পেলাম। তাহলে নেট কত আসবে? 3 + 2 5। নেক্সট চলে এসো। নেক্সট আসছে পলিঅ্যাটমিক। এই পলিঅ্যাটমিক দু রকমের হয়, একটা হচ্ছে পলিঅ্যাটমিক লিনিয়ার আর একটা হচ্ছে পলিঅ্যাটমিক নন লিনিয়ার। এবার পলিঅ্যাটমিক লিনিয়ার, সাপোজ তোমরা তিনটে অ্যাটমের গ্যাস যেরকমই পাও, ধরো O3 বললাম, যেখানে তিনটে অ্যাটম আছে কিন্তু তারা লিনিয়ার স্ট্রাকচার হয়। নন লিনিয়ার সাপোজ মিথেন, যেটা নন লিনিয়ার স্ট্রাকচার হয়। তো এরকমভাবে জিনিসটাকে ডিস্ট্রিবিউট করা হয়। মোনোঅ্যাটমিক মানে মনে করো শুধুমাত্র ও, ডায়াটমিক মানে N2O2H2, এরকম জিনিসগুলো। যখন পলিঅ্যাটমিক আসছে সেই ক্ষেত্রে কি হয়, ধরো একটা ট্রাইঅ্যাটমিক লিনিয়ার গ্যাস, তো ট্রাইঅ্যাটমিক লিনিয়ার গ্যাসের ক্ষেত্রে সে রোটেশনকেও করতে পারছে একটা অ্যাক্সিস তার এলো, আবার সে ট্রান্সলেশনকেও করতে পারছে তিনটে অ্যাক্সিস তার এলো। এবার যদি আমি ট্রাইঅ্যাটমিককে দেখি, ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে সে একটা তো এই পুরো সিস্টেমটা এই অ্যাক্সিসটার অ্যালং ট্রান্সলেট করতে পারবে, এটার অ্যালং ট্রান্সলেট করতে পারবে, এটার অ্যালং ট্রান্সলেট করতে পারবে, ট্রান্সলেশন তিনটে পেয়ে যাবে, রোটেশন তিনটে অ্যালং হতে পারে, এক্স ওয়াই আর জেড তিনটের অ্যালং। তাহলে এখানে কি হচ্ছে ব্যাপারটা, তাহলে এখানে ব্যাপারটা এরকম দ্বারা হয়ে যাচ্ছে যে যখন লিনিয়ার স্ট্রাকচার, তাহলে লিনিয়ার স্ট্রাকচারে তিনটে ট্রান্সলেশন, দুটো রোটেশন, তাই টোটাল কত হবে? 5। নন লিনিয়ারে কত হচ্ছে? তিনটে ট্রান্সলেশন, তিনটে রোটেশন, টোটাল কত হবে? 6। তো মনে রাখবে 30, 32, 32, 33, এটা যোগ করলে 3, 5, 5, 6। এবং এই জিনিসটা এতটা ইম্পর্টেন্ট, এই জিনিসটাকে মনে রাখা, তোমরা অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট বলো, সিপি বলো, তার সমস্ত জিনিস শুধুমাত্র এই এফ এর ভ্যালু থেকে মানে তোমরা বের করতে পারবে, মানে কিছু একটা কি দুটো সেকেন্ডের ব্যাপার। শুধুমাত্র তোমাকে ভ্যালুসগুলোকে মনে রাখতে হবে যে কোন মানে কোন অ্যাটমিসিটির জন্য কোন টাইপের জিনিসটা হয়। এবারে নেক্সট যে পার্টটা আসছি সেটা হচ্ছে আমরা যে যখন, আচ্ছা মনে রাখবে যখন হাই টেম্পারেচার তোমাদেরকে বলে দেবে, ঠিক আছে, যখন বলবে যে হাই টেম্পারেচার, তখন তোমাকে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডমটাকে কনসিডার করতে হবে। তো যদি সেটা হয় তাহলে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম দুটো মলিকুলের জন্য দুটো হবে, তো ডায়াটমিক গ্যাস তার জন্য আরও দুটো অ্যাড হবে। তাহলে সেই ক্ষেত্রে মানে যদি তুমি ডায়াটমিক গ্যাসকে নাও, তাহলে সেই ক্ষেত্রে আগে ছিল 5, এখন হয়ে যাবে 2 মানে 7। কিন্তু কার্বন মনোক্সাইড এটা হলো একটা এমন গ্যাস যেটা অ্যাট রুম টেম্পারেচার সেটা কিন্তু ভাইব্রেশন শো করে, শোজ ভাইব্রেশন। অন্যগুলো যেটা হাই টেম্পারেচারে করে, একমাত্র সিও মানে কার্বন মনোক্সাইড মানে একটা এক্সেপশন, যেটা রুম টেম্পারেচারে ভাইব্রেশন শো করে, যেটা ডায়াটমিক গ্যাস একটা। কিন্তু সেটা হওয়ার সত্ত্বেও তার ডিগ্রি অফ ফ্রিডম অলওয়েজ 7 নিতে হবে রুম টেম্পারেচারেও, 5 নিলে কিন্তু হবে না। ঠিক আছে এটা। এবারে চলে আসছে আমরা যখন এই ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন গ্রাফটাকে আমরা পড়লাম, এখান থেকে যে নেক্সট পার্টটা আসছে সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে যখন আমরা এখান থেকে এনার্জি ইকুয়েশনসগুলোকে দেখব, তো যখন আমরা এনার্জি ইকুয়েশনসগুলোকে দেখবো এখান থেকে, তো মানে এক একটা গ্যাসের জন্য এনার্জি কত হয়, তো মনে রাখবে যখন আমরা বলছি যে একটা ডিগ্রি অফ ফ্রিডম, এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ 1 ডিগ্রি অফ ফ্রিডম, সেটা কত হয় না? হাফ কেটি। ঠিক আছে, তাহলে এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ এফ ডিগ্রি অফ ফ্রিডম সেটা কত হবে না? F/2 কেটি। তাহলে এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ক্যাপিটাল এন মলিকিউল, তার জন্য কত হবে? একটার জন্য এটা, তাহলে ক্যাপিটাল এন মলিকুলের জন্য কত হবে? F/2 এন কেটি। যদি এখন বলা হয় যে এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ এন মোলস, আর আমি আগের ভিডিওতে বলেছিলাম মোল মানে কেটা আর হয়ে যাবে, তখন কত হবে? F/2 স্মল এন আর টি। ঠিক আছে, এবং যখন আমাকে বলা হবে যে অ্যাভারেজ, ফর অ্যাভারেজ বললো আমাকে যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকিউল বা পার মোল, সেই ক্ষেত্রে ক্যাপিটাল এন স্মল এন এদের ভ্যালু হয়ে যাবে 1। তার মানে অ্যাভারেজ বলা মানে কত হবে? F/2 কেটি বা F/2 আরটি। ক্লিয়ার? এই হলো জিনিসটা। তাহলে এটা আমার কাছে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমার কাজে লাগবে পরে। যেখানে এই আরটিটাকে আমরা চাইলে পিভি দিয়ে রিপ্লেস করতে হবে, তখন ওইটা ব্যাপারটা কি হয়ে যাবে যে F/2 এনআরটি মানে কি? পিভি, এটাও লেখা যায় কিন্তু। ঠিক আছে, দরকার পড়লে তখন আবার আমরা ইউজ করব। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা,
এই ছিল আমাদের এনার্জি রেসপেক্টে যে টার্মগুলো জানতে হবে সেই সমস্ত পার্টগুলো। নেক্সট আমরা যেটা চলে আসছি, যেটা এর পরে কাজে লাগবে, সেটা হচ্ছে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। এবং মনে রাখো আজকে কিন্তু এই ভিডিওটাতে আমরা সমস্ত রকম এই যে মানে কেটিজির লাস্ট থিওরিটিক্যাল ভিডিও বলতে পারো এটা। এরপর আমরা কেটিজির লাস্ট একটা সেটস অফ প্রবলেম করব, দিয়ে কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেটা আমাদের এই 4টে ভিডিওর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আমরা আসবো থার্মোডাইনামিক্স পোর্শনটাতে, ঠিক আছে? তো এবারে আসছে আমরা স্পেসিফিক হিট পার্টটা। তো প্রত্যেকে ভিডিওটা দেখার পরে এই থিওরি পার্টটাকে খুব ভালোভাবে রিভিশনটা করে নেবে, যাতে করে পরেরটাতে তোমরা মানে পরের যে ভিডিওটা হবে সেই ভিডিওতে তোমরা প্রবলেমসগুলোকে প্রচণ্ড ভালোভাবে অ্যাটেন্ড করতে পারো। তো এবার আসছে কোনটা, স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট জিনিসটাকে আমরা জানি যে যখন স্টেট চেঞ্জ হয় না, দুটো জিনিসের মানে দুটো কন্ডিশন হয় যেই সময় বস্তুকে আর কি হিট এক্সচেঞ্জ করতে হয়। একটা হচ্ছে যে যখন তার স্টেটটা সেম থাকলো সেই অবস্থায় তার টেম্পারেচার বাড়ছে কিংবা কমছে, অথবা যখন তার স্টেটটাকে সে পাল্টাচ্ছে সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাস। যদি তার স্টেটটা সেম থাকে তাহলে অ্যাট সেম স্টেট যেই পরিমাণ হিট লাগে একটা বস্তু ডেল্টা টি পরিমাণ টেম্পারেচার রাইজ করতে, যদি তার মাসটা এম হয় আর আপেক্ষিক তাপ এস হয়, তাহলে সেই ক্ষেত্রে তার যে ভ্যালু হয় সেটা হচ্ছে কত না, ডেল্টা থিটা, এম এস ডেল্টা থিটা। যেখানে ডেল্টা থিটা মানে কি, কতটা পরিমাণ হিটকে আমি তার ইনক্রিজ করলাম। এখন স্পেসিফিক হিটের ডেফিনিশনটা কি না, স্পেসিফিক হিট এখান থেকে আমরা বলতে পারি এস মানে কত হবে, কিউ বাই এম ইন্টু ডেল্টা থিটা। মানে 1 কেজির কোনো বস্তুর 1 ডিগ্রির টেম্পারেচার চেঞ্জ করতে যত পরিমাণ হিট লাগবে সেটাকে বলা হয় তার স্পেসিফিক হিট। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এবারে যদি এই স্পেসিফিক হিটের ক্ষেত্রে আমরা এই মাসটাকে কেজিতে নিই, তখন একে বলা হয় কেজি স্পেসিফিক হিট, ঠিক আছে? যদি আমরা এমটাকে গ্রামে নিই তখন এই এসটাকে বলা হয় গ্রাম স্পেসিফিক হিট। যদি আমরা এমটার জায়গাতে মোল ইউজ করি তখন একে বলা হয় মোলার স্পেসিফিক হিট। মানে এই এসটা কিন্তু সেম থাকছে, শুধুমাত্র এই এমটাকে আমি যেমন নিচ্ছি তার কারেসপন্ডিং এর নামটা পাল্টে যাচ্ছে, তাই না? এবার এই যে মোলার স্পেসিফিক হিট, এই মোলার স্পেসিফিক হিট আবার দু রকমের হয়। একটা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, তখন তাকে বলা হয় সিপি। আর একটা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তখন তাকে বলা হয় সিভি। তো এই দুই রকমের টোটাল স্পেসিফিক হিটকে আমরা পাই। ক্লিয়ার জিনিসটা? এই হলো জিনিস মোলার স্পেসিফিক হিট। এবারে আমরা যে সমস্ত প্রসেসগুলোকে পড়েছি, আচ্ছা এবার একটা জিনিস মানে ভালো করে অবজার্ভ করো, তাহলে যদি আমি মোলার স্পেসিফিক হিটের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, যে কিউ ইকুয়াল টু কত হবে, এন সি ইন্টু ডেল্টা থিটা, তাই তো? কিংবা ডেল্টা টিও লিখতে পারো, দুটো একই ব্যাপার। তাহলে সেই সময় যদি আমি কিউটাকে যখন এখানটা আমি লিখলাম, তাহলে এই ক্ষেত্রে সি মানে কত হবে না, কিউ বাই এন ইন্টু ডেল্টা থিটা বা এন ইন্টু ডেল্টা টি, তাই না? আর এই যে এন, এন মানে কি, মাস বাই মলিকুলার ওয়েট, যেটা নিচে এনের জায়গাতে রিপ্লেস করলে সেটা উল্টে যাবে, এবং সেটা কত হবে না, মলিকুলার ওয়েটটা উপরে যাবে ইন্টু কিউ ডিভাইডেড বাই গিভেন মাস ইন্টু ডেল্টা থিটা, এটা। তো এই যে কিউ বাই এম ইন্টু ডেল্টা থিটা, কিউ বাই এম ইন্টু ডেল্টা থিটা, এর মানে আবার কি ছিল না, এর মানে ছিল গ্রাম স্পেসিফিক হিট বা কেজি স্পেসিফিক হিট। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে মলিকুলার মাস ইন্টু এস। ব্যাপারটা বুঝতে পারলে? তার মানে কি, তার মানে হচ্ছে এটা, যে মোলার স্পেসিফিক হিট তার মানে মলিকুলার মাস ইন্টু তার গ্রাম বা কেজি স্পেসিফিক হিট। বিশেষ করে বলতে গেলে গ্রাম স্পেসিফিক হিট, কেজি হলে সেটাকে আমরা গ্রামে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এই হলো একটা ইম্পর্টেন্ট রিলেশন। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তো এবারে আমরা যে নেক্সট পার্টটা সেটাই চলে আসছি, যে মানে ডিফারেন্ট ডিফারেন্ট যে প্রসেসের নামগুলো আমরা পড়েছি তাদের জন্য স্পেসিফিক হিটগুলো কত হতে পারে। তো প্রথম যেটা সেটা হচ্ছে আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক মানে কি, যখন তার ভলিউমটা কনস্ট্যান্ট, তাহলে সেই ক্ষেত্রে সিভি ইউজ করবা মোলার স্পেসিফিক হিট, কেন কি কনস্ট্যান্ট ভলিউম, একটু আগেই বললাম। তখন কত হবে, কনস্ট্যান্ট ভলিউমে যেই পরিমাণ আমি হিট দিলাম ডিভাইডেড বাই এন ইন্টু ডেল্টা টি বা ডেল্টা থিটা। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে জিনিসটা এটা হয়ে যাবে, তার মানে যে যখন আমি এন ইন্টু ডেল্টা থিটা করলাম, তাহলে সিভি মানে কত না, কিউ বাই এন ইন্টু ডেল্টা থিটা, ঠিক আছে? এই পরিমাণ। আর এই যে জায়গাটাকে আমি লিখলাম এখানটাতে, এখান থেকে আমি এটা বলতে পারি তাহলে যে কিউ মানে কত হবে না, এন সিভি ডেল্টা টি। এবং এই ক্ষেত্রে যে তার স্পেসিফিক হিট, তার মধ্যে সেরকম কিছু পরিবর্তন হয় না। আর মনে রাখবে যে এই যে সিভির ফর্মুলা হয়, এই সিভির ফর্মুলাটা যেটা আমরা পাই সেটা হচ্ছে এফ বাই টু ইন্টু আর, এটা কিন্তু আমাদের প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এবারে
নেক্সট যে পার্টটা সেটাতে আমরা চলে আসি। নেক্সট পার্টটা কি না, নেক্সট পার্টটা হয়ে যাচ্ছে 2 নাম্বারটার জন্য, সেটা হচ্ছে ফর আইসোবেরিক, যেখানটাতে প্রেসারটা কনস্ট্যান্ট। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব না, সিপি, যার মানে কত হবে কিউ ডিভাইডেড বাই কত হবে এন ডেল্টা টি। তাহলে এই ক্ষেত্রে কিউ মানে কত হয়ে যাবে না এন সিপি ডেল্টা টি। এটা এবারে একটা ইকুয়েশন হয়, যে ইকুয়েশনটাকে বলা হয় মেয়ার্স ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমাদের কি বলে না, এই ইকুয়েশনটা এটা বলে যে সিপি আর সিভি এদের যে ডিফারেন্স দ্যাট ইজ ইকুয়াল টু ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে সিপি মানে কত হবে না আর প্লাস সিভি। আর একটু আগে আমরা বার করলাম সিভি মানে কত এফ বাই টু আর। তাহলে এখানে প্রেস করলে আমরা কত পাবো না, আমরা পেয়ে যাবো এখানটাতে যে আর প্লাস এফ বাই টু ইন্টু আর। যদি আমি আরটা কমন নিই তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি না ওয়ান প্লাস এফ বাই টু। এটা হচ্ছে সিপি। তাই যদি এখন আমি মোনো অ্যাটমিক গ্যাস বলি, ধরো বললাম যে হিলিয়াম, তাহলে হিলিয়ামের জন্য এফটা কত হয় না, হিলিয়ামের জন্য এফটা হয়ে যাচ্ছে, মোনো অ্যাটমিক গ্যাস তো কত হয় 330 ছিল না, মানে 3+0। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে সিভিটা কত হবে না এফ বাই টু আর, মানে হচ্ছে 3/2 আর সিপিটা কত হয়ে যাবে না এফ বাই টু প্লাস ওয়ান, মানে 3/2 প্লাস ওয়ান, মানে কত হবে এটা 5/2 ইন্টু আর, 5/2 ইন্টু আর। ক্লিয়ার? এই হলো জিনিসটা। নেক্সট, এটা একটা এক্সাম্পল ছিল, এক্সাম্পল হিসাবে লিখে নেবে জিনিসটাকে, ঠিক আছে? নেক্সট, এবার তো এটা তো ছিল সিপি আর সিভির মধ্যে, মোলার স্পেসিফিক হিটের মধ্যে ছিল, তাই না? একটু আগে আমরা একটা জিনিস সম্পর্ক দেখেছিলাম যে সি ইকুয়াল টু কত এস ইন্টু এম, তাই না? সি ইকুয়াল টু কত ছিল না এস ইন্টু এম ছিল। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে যদি আমি এখন সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর লিখি, তাহলে এসপি মাইনাস এসভি ইকুয়াল টু কত হবে না, সিপি মানে কত লিখতে পারি আমরা এসপি ইন্টু মলিকুলার মাস মাইনাস সিভি মানে কত লিখতে পারি এসভি ইন্টু মলিকুলার মাস ইকুয়াল টু আর। তাহলে এখান থেকে এমটা কমন যদি আমি নিই তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা এরকম হবে না যে এসপি মাইনাস এসভি, সরি এসপি মাইনাস এসভি ইকুয়াল টু আর বাই মলিকুলার মাস। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এটা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে যদি আমরা এই যে সিপি আর সিভি, এই যে সিপি আর সিভি আছে, এইগুলোকে এইগুলোকে এই সিপি আর সিভিকে যদি আমরা মানে মলিকুলার মাস দিয়ে ডিভাইড করে দিই তাহলে সেই ক্ষেত্রে এসপি মাইনাস এসপি পেয়ে যাব, যেটা আমি একটু আগে বার করলাম, ঠিক আছে? এবং সেখান থেকে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু যদি আর হয় তাহলে সেই ক্ষেত্রে এসপি মাইনাস এসপি ইকুয়াল টু কত, মানে কিছুই না আর বাই এম, মানে জাস্ট এই আরটাকে মলিকুলার মাস দিয়ে ডিভাইড করে দাও, তুমি তাদের কেজি স্পেসিফিক হিট বা গ্রাম স্পেসিফিক হিটটাকে পেয়ে যাবে, তাদের ডিফারেন্সটাকে পেয়ে যাবে। এবারে নেক্সট যেটা আমরা আসছি সেটা হলো তোমার আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল যে প্রসেস তার জন্য কি হবে না, আইসোথার্মাল মানে তার ক্ষেত্রে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট মানে সেই ক্ষেত্রে ডেল্টা টি কত হবে জিরো, টেম্পারেচার চেঞ্জ করছে না, তাহলে সেই ক্ষেত্রে সি ফর আইসোথার্মাল এটা কত হবে না কিউ বাই এন ইন্টু ডেল্টা টি কত জিরো। তাহলে সামথিং বাই জিরো মানে কত হবে বলো, সামথিং বাই জিরো মানে ইনফাইনাইট। তাহলে আইসোথার্মালের যে তোমার কি বলে স্পেসিফিক হিটটা হয় আইসোথার্মাল কন্ডিশনে সেটা কত হবে জিরো। নেক্সট আসছে কোনটা অ্যাডিয়াবেটিক সিস্টেম, এটা সম্বন্ধে আমি ইনডেপথে আবার আসবো যখন থার্মোডাইনামিক্স পড়বো। এখন জাস্ট এটুকু মনে রাখো যে অ্যাডিয়াবেটিক সিস্টেমের জন্য কোনো রকম হিট এক্সচেঞ্জ হয় না, মানে তার ক্ষেত্রে কিউটা হয়ে যায় জিরো, তার ক্ষেত্রে কিউটা কত হয়ে যায় না জিরো। যদি কিউটা জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে সি অ্যাডিয়াবেটিক যেটা হবে সেটা কত হবে, এবং এটা হলো একটা সাডেন প্রসেস, হট করে হয় এই প্রসেসটা, ধরো টায়ার ব্লাস্ট করলো হঠাৎ করে একটা হওয়া প্রসেস, এগুলো অ্যাডিয়াবেটিক প্রসেস। সেই ক্ষেত্রে কত হবে কিউটা জিরো ডিভাইডেড বাই এন ডেল্টা টি। তাহলে জিরো বাই সামথিং যদি আমি করি তাহলে সেই ক্ষেত্রে সেটা কত আসবে না জিরো। তো অ্যাডিয়াবেটিক সিস্টেমের জন্য স্পেসিফিক হিট জিরো, এবং আইসোথার্মাল সিস্টেম যদি হয় সেই ক্ষেত্রে যে স্পেসিফিক হিট হয় সেটা কত হয় না ইনফাইনাইট। নেক্সট আসছে একটা, সেটা হলো পলিট্রপিক প্রসেস। পলিট্রপিক প্রসেস বলতে কোনগুলো, পলিট্রপিক হলো নর্মালি যে গ্যাসগুলোর সিস্টেম আমরা পড়ি সেটা পি ভি টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকতে পারে, কিংবা পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকতে পারে, যেখানটাতে এই গামাটাকে বলা হয় কি না অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট, এবং এই গামার ভ্যালু কত হয় সিপি বাই সিভি, ঠিক আছে? যেটা অলরেডি আমরা একটু আগে হিলিয়ামের জন্য সিপি সিভি বার করেছিলাম, তো যদি আমি তার সিপি আর সিভি রেশিও নিই তাহলে সেটা হিলিয়ামের জন্য অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট গামার ভ্যালু দিয়ে দেবে। এবার এই যে গামার যে ভ্যালুটাকে তোমরা পাবে
সেই গামার ভ্যালুটা কখনো কিন্তু মানে 2-এর ওপর যাবে না, দেখবে কখনো। মানে এটা এই মানে ভি এর যে পাওয়ারটা আছে না, এটা হয় 1 হবে কিংবা গামা হবে, এবং গামার ভ্যালু দেখবে কখনো 2-এর ওপর যাচ্ছে না। 1 পয়েন্ট সামথিং ফ্র্যাকশন এরকম রেঞ্জে থাকবে, এর ওপরে কিন্তু কখনো যাবে না। যদি এইগুলোকে ছাড়া মানে 1 কিংবা গামার যে 3টে ভ্যালু হতে পারবে, সেই 3টে ভ্যালু ছাড়া অন্য কিছু হয়, তাহলে সেই প্রসেসটাকে আমরা কি বলবো, পলিট্রপিক প্রসেস। যেই ক্ষেত্রে তার ইকুয়েশনটা হয় পি ভি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে এই এক্স এর ভ্যালু যখন 1, তখন সেটা নর্মাল সমস্ত রকম প্রসেসগুলোকে মানে যেটা বয়েলস ল আর কি, সেই বয়েলস লকে যারা মেনে চলছে সেই সমস্ত প্রসেসগুলোকে ডিফাইন করছে। যদি এক্স এর ভ্যালুটা গামার ভ্যালুগুলো হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেটা অ্যাডিয়াবেটিক সিস্টেমকে ডিনোট করছে। আর যদি অন্য কোনো ভ্যালু হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই প্রসেসটাকে আমরা কি বলবো, পলিট্রপিক প্রসেস। তাহলে এই যে প্রসেস, যেহেতু অন্য সমস্ত প্রসেসের জন্য একটা করে স্পেসিফিক হিট হওয়া সম্ভব, তাহলে স্বাভাবিক কথা যে পলিট্রপিক প্রসেস সেই ক্ষেত্রেও একটা স্পেসিফিক হিট আসতে পারে। তার যে ফর্মুলা হয়, এটা ডেরিভেশনটা দেয় না, কিন্তু এই ফর্মুলাকে অ্যাপ্লাই করে কোয়েশ্চেন থাকে সিভি প্লাস আর বাই 1 - এক্স। এক্সটা কি, এই যে পিভি টু দি পাওয়ার এক্স লিখেছিলাম, তার যে পাওয়ার সেই এক্সটা। এটা এই অবধি আশা করছি ক্লিয়ার হলো। এবারে গ্যাসের যে ইন্টারনাল এনার্জি হয়, সেই গ্যাসের ইন্টারনাল এনার্জির যে ফর্মুলা হয় সেটাকে লিখে নাও। ইন্টারনাল এনার্জির ফর্মুলা কি হয়? ইন্টারনাল এনার্জির ফর্মুলা হচ্ছে ইউ ইকুয়াল টু, যেটা আমরা একটু আগে অলরেডি ডিরাইভ করেছিলাম, মানে ওই ইউনিটরি মেথড দিয়ে, যে F/2 ইন্টু এন আর টি। মনে পড়ছে একটু আগে আমরা সেটাকে লিখেছিলাম, তাই না? তো এই যে F/2 nRT, সেখানে ভালো করে দেখো F/2 ইন্টু আর, এর মানে কি? এর মানে হচ্ছে সিভি। তাহলে আমরা চাইলে এটাকে এরকমভাবে লিখতে পারি যে সিভি বা এন সিভি ইন্টু টি। তো মনে রাখবে, ইন্টারনাল এনার্জির ফর্মুলা যে কোনো প্রসেস, তার জন্য কত হবে না, এন সিভিটি বা এন সিভি ডেল্টা টি। ক্লিয়ার? কিন্তু ইউর জন্য তাহলে ডেল্টা ইউ মানে তুমি লিখে দাও কত হবে না, এন সিভি ডেল্টা টি, মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত হবে, এন সিভি ডেল্টা টি। ক্লিয়ার জিনিসটা? তো এইগুলো ছিল মোটামুটি আমাদের যে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটার, তার থিওরিটিক্যাল পোর্শনটা আমাদের এখানটাতেই কমপ্লিট। আমরা পরের যে ভিডিওতে আসবো, সেই ভিডিওতে আমরা কি করব না, আমরা এই চ্যাপ্টারটার যে সমস্ত নিউমেরিক্যালস আরও বাকি আছে সেইগুলোকে নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? অনলাইন আমাদের ক্লাসে জয়েন হওয়ার জন্য যা যা কিছু তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দরকার, বা আমাদের যে ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজের যে সমস্ত লিঙ্কসগুলো, সেগুলো সমস্ত ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে কল করে আমাদেরকে কানেক্ট করতে পারো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরের ভিডিওতে আমরা আবার দেখা করছি এটা নিউমেরিক্যালস পার্টগুলো নিয়ে, এবং ততদিনের জন্য তোমরা পুরোনো ভিডিওগুলোকে রিভিশন করে নাও ঝটপট করে, এবং এই যে থিওরিটা আজকে এখানে পড়লাম, সেই থিওরি পোর্শনটাকে ভালো করে গ্রিপ করে নাও এবং নোট করে নাও। সো থ্যাংক ইউ, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।